নমস্কার বন্ধুরা, ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো আজকে আবার আমি টিটেট পেপার 2 এর জন্য সোশ্যাল সায়েন্স টপিক ভারতের রাষ্ট্রপতি থেকে 50 মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স এই ভিডিওতে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন বলে আশা রাখছি। শুরু করছি আজকের ভিডিওর প্রথম কোয়েশ্চেন্স দিয়ে, যেখানে বলা হয়েছে ভারতের রাষ্ট্রপতিকে নির্বাচন করেন কে। তো মনে রাখবেন, ভারতের রাষ্ট্রপতিকে যিনি নির্বাচন করেন তারা হলেন এমপিরা এবং এমএলএরা। এমপি এবং এমএলএ এরা মিলেই কিন্তু ভারতের রাষ্ট্রপতি যিনি উনাকে নির্বাচন করেন। ঠিক আছে, তারপর 2 নম্বর কোয়েশ্চেন আমরা দেখব, যেখানে বলা হয়েছে ভারতের রাষ্ট্রপতি কার প্রধান। তো মনে রাখবেন, ভারতের রাষ্ট্রপতি যিনি তিনি একটা রাষ্ট্রের প্রধান হয়ে থাকেন বা রাষ্ট্রের প্রধান। ঠিক আছে, ভারতের রাষ্ট্রপতি কার প্রধান বললে আনসারটা হবে রাষ্ট্রের প্রধান। তারপর 3 নম্বর কোয়েশ্চেনের দিকে আমরা মুভ করব, যেখানে বলা হয়েছে ভারতীয় সংবিধানের কত নং ধারা বলে রাষ্ট্রপতি কোনো রাজ্যের রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারেন। তো মনে রাখবেন, 356 নং ধারা বলে কিন্তু একজন রাষ্ট্রপতি যে কোনো রাজ্যের রাজ্য সরকারকে কি করতে পারবেন, বরখাস্ত করতে পারবেন। 356 নং ধারা বলে সেই ক্ষমতা একজন রাষ্ট্রপতিকে অর্পণ করা হয়েছে। ঠিক আছে, তারপর 4 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে পুরো টার্ম শেষ হওয়ার আগে রাষ্ট্রপতিকে কার দ্বারা বা কেমনভাবে পদচ্যুত করা যায়। তো সেটা কিন্তু করা যায় শুধুমাত্র সংসদ বা পার্লামেন্টের দ্বারা ও অভিশংসাপত্রের মাধ্যমে। সংসদ বা পার্লামেন্টের দ্বারা অভিশংসাপত্রের মাধ্যমেই কিন্তু পুরো টার্ম শেষ হওয়ার আগে কোনো রাষ্ট্রপতিকে পদচ্যুত করা সম্ভব হয়। ঠিক আছে, তারপর আমরা মুভ করব 5 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে মৌলিক অধিকারগুলি স্থগিত রাখার আদেশ কে দিতে পারেন। তো আমরা জানি যে এটা আমি কিন্তু পূর্বের ভিডিওতে বলেছিলাম যে মৌলিক অধিকারগুলি স্থগিত রাখার আদেশ কে দিতে পারেন, সেটা শুধুমাত্র রাষ্ট্রপতি দিতে পারেন। তো সেটা করার ক্ষেত্রে উনাকে মন্ত্রিসভার যে অনুমোদন বা অনুমতি তাকে নিতে হবে, অর্থাৎ মন্ত্রিসভার অনুমোদন ক্রমেই কিন্তু রাষ্ট্রপতি মৌলিক অধিকারগুলোকে স্থগিত রাখতে পারেন। তারপর আমরা 6 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করব, যেখানে বলা হয়েছে ভারতীয় সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রপতি কী ধরনের ক্ষমতা ভোগ করেন। তো মনে রাখবেন, ভারতীয় সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রপতি আলংকারিক ও আনুষ্ঠানিক ক্ষমতা কিন্তু ভোগ করে থাকেন। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আপকামিং টিটেট 2024 এর জন্য অবশ্যই মনে রাখবেন এই কোয়েশ্চেনের আনসারটা। আর আলংকারিক আনুষ্ঠানিক ক্ষমতা কিন্তু একজন রাষ্ট্রপতি ভোগ করে থাকেন। তারপর 7 নম্বর কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য থাকেন। তো এটা একমাত্র অর্থ বিল কিংবা মানি বিলের ক্ষেত্রে এরকমটা হয়ে থাকে, যেই বিলের ক্ষেত্রে রাষ্ট্রপতি কি করতে থাকেন, তার যে সম্মতি সেটা কিন্তু দিতে তিনি বাধ্য থাকেন। তারপর 8 নম্বর কোয়েশ্চেনের দিকে আমরা মুভ করব, যেখানে বলা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে দপ্তর বন্টন করেন কে। অর্থাৎ যারা সেন্ট্রাল মিনিস্টার রয়েছে তাদের মধ্যে দপ্তরগুলোকে ভাগাভাগি করে দেওয়ার দায়িত্বে কে রয়েছেন। তো সেটা কিন্তু রয়েছেন প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি। শুধুমাত্র উনাকে একা নিলেই হবে না, সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর রেকমেন্ডেশন কিন্তু অত্যন্ত জরুরি। তো মনে রাখবেন, প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী একজন রাষ্ট্রপতি মন্ত্রীদের মধ্যে, সেন্ট্রাল মিনিস্টারদের মধ্যে দপ্তরগুলোকে ভাগ করে দিয়ে থাকেন। ক্লিয়ার? এবার 9 নম্বর কোয়েশ্চেনের দিকে আমরা মুভ করব, যেখানে বলা হয়েছে রাষ্ট্রপতি মন্ত্রী পরিষদের কোন সদস্যকে বরখাস্ত করতে পারেন এবং সেটা কিসের ভিত্তিতে করতে পারেন। তো মনে রাখবেন, তো রাষ্ট্রপতি মন্ত্রী পরিষদের কোনো সদস্যকে বরখাস্ত করতে পারেন সেটা প্রধানমন্ত্রীর সুপারিশ ক্রমের ভিত্তিতে। অর্থাৎ প্রধানমন্ত্রীর সুপারিশ যদি থাকে তবেই কিন্তু তিনি মন্ত্রী পরিষদের যে কোনো সদস্যকে বরখাস্ত করতে পারবেন। ক্লিয়ার? এবার 10 নম্বর কোয়েশ্চেনের মধ্যে রয়েছে রাষ্ট্রপতির ভাষণ প্রস্তুত করেন কে। অর্থাৎ রাষ্ট্রপতি যে ভাষণগুলো দেন সেগুলো কে প্রস্তুত করে দেন, সেটা প্রস্তুত করে দেন প্রধানমন্ত্রী ও তার ক্যাবিনেট। প্রধানমন্ত্রী এবং তার ক্যাবিনেটের মধ্যে তিনি কি ভাষণ রাখবেন সেই সমস্ত যাবতীয় সমস্ত কিছু তুলে ধরেন কে, প্রধানমন্ত্রী ও তার ক্যাবিনেট সব কিছু প্রস্তুত করে দেন এবং রাষ্ট্রপতি সেটা তুলে ধরেন। ঠিক আছে, তারপর 11 নম্বর কোয়েশ্চেনের দিকে আমরা মুভ করব, যেখানে বলা হয়েছে রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি কীরূপ। তো মনে রাখবেন, রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতিটা হলো একক হস্তান্তরযোগ্য ভোট দ্বারা সমানুপাতিক প্রতিনিধিত্বের মাধ্যমেই কিন্তু রাষ্ট্রপতিকে নির্বাচন করা হয়ে থাকে। ক্লিয়ার?
তারপর 12 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হয়েছে ভারতের রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারেন যদি তিনি ওই মর্মে, তো যদি তিনি ওই মর্মে ইউনিয়ন ক্যাবিনেটের লিখিত পরামর্শ লাভ করেন, ইউনিয়ন ক্যাবিনেটের লিখিত পরামর্শ পাবার পরই কিন্তু তিনি কি করতে পারেন, জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারবেন, অন্যথায় নয়। ঠিক আছে। তারপর 13 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হয়েছে নিম্নলিখিত কোন বিলের ক্ষেত্রে রাষ্ট্রপতি আইনসভার পুনর্বিবেচনার জন্য না পাঠিয়ে বিলটিতে স্বাক্ষর দানের জন্য বাধ্য থাকেন। তো সেটা শুধুমাত্র হয়ে থাকে অর্থ বিল কিংবা মানি বিলের ক্ষেত্রে, সেটাতে শুধুমাত্র পুনর্বিবেচনার জন্য না পাঠিয়ে তিনি কিন্তু বিলটিতে স্বাক্ষর দান করতে বাধ্য থাকেন, সেটা অর্থ বিল বা মানি বিলের ক্ষেত্রে এরকমটা লক্ষ্য করা যায়। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন, এবং প্রত্যেকটা কোয়েশ্চেনই ইম্পর্টেন্ট। তবুও যেগুলো বেশি ইম্পর্টেন্ট বা এক্সাম রিলেটেড বা আসার অনেকটা পসিবিলিটি রয়েছে, তো সেই সমস্ত কোয়েশ্চেনের এগেনস্টে আমি স্টার মার্ক পুট করে দিচ্ছি, আপনারা চাইলে সেগুলো হ্যান্ডনোট বানিয়ে ফেলতে পারেন। ঠিক আছে। এবার 14 নম্বর কোয়েশ্চেনের দিকে আমরা মুভ করব, যেখানে বলা হয়েছে সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে ভারতে একজন রাষ্ট্রপতি থাকবেন। খুব খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আপকামিং টিটেড 2024-এর জন্য। তো সেটা কিন্তু বলা হয়েছে সংবিধানের 52 নং ধারায় যে ভারতে একজন রাষ্ট্রপতি থাকবে, সেটা 52 নং ধারায় মেনশন করা রয়েছে। এবার 15 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করব, যেখানে বলা হয়েছে সরকারি ভাষা কমিশন কে গঠন করেন। তো সরকারি ভাষা কমিশন যিনি গঠন করেন তিনি হলেন রাষ্ট্রপতি। যেহেতু আমাদের টপিকটাই রাষ্ট্রপতিকে নিয়ে, সেহেতু আনসারটাই রাষ্ট্রপতি হবে। তাহলে 16 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হয়েছে ভারতের প্রথম কার্যনির্বাহী রাষ্ট্রপতি কে ছিলেন। তো ভারতের প্রথম কার্যনির্বাহী যিনি রাষ্ট্রপতি ছিলেন ওনার নাম হলো বিবি গিরি। ঠিক আছে, বিবি গিরি। 17 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হয়েছে প্রাক্তন রাষ্ট্রপতি জৈল সিং রাষ্ট্রপতি হওয়ার পূর্বে কোন দপ্তরের মন্ত্রী ছিলেন। তো এই ধরনের কোয়েশ্চেন কিন্তু সচরাচর আসে না এক্সামে, কিন্তু কোয়েশ্চেন যদি বা আমরা যদি বর্তমান পরিস্থিতির দিকে একবার মুভ করি এবং বর্তমান পরিস্থিতিকে যদি একটু বিবেচনা করি, তাহলে কিন্তু এই ধরনের কোয়েশ্চেন আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে। সেই উদ্দেশ্যকে মাথায় রেখে কিন্তু আমি এই কোয়েশ্চেনগুলো এখানে আপলোড করেছি। তো প্রাক্তন রাষ্ট্রপতি জৈল সিং রাষ্ট্রপতি হওয়ার পূর্বে কোন দপ্তরের মন্ত্রী ছিলেন? স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী ছিলেন। ইম্পর্টেন্ট রয়েছে, অবশ্যই মনে রাখবেন, স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী ছিলেন তিনি রাষ্ট্রপতি হওয়ার পূর্বে। তারপর 18 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হয়েছে রাষ্ট্রপতির ঘোষিত অর্ডিন্যান্স সাধারণত কতদিন কার্যকর থাকে। তো রাষ্ট্রপতি যে সকল অর্ডিন্যান্স ঘোষণা করেন সেটা সাধারণত সংসদের পরবর্তী অধিবেশন শুরু হওয়ার পর অর্থাৎ 6 সপ্তাহ পর্যন্ত সেটা কার্যকর থাকে। ক্লিয়ার? এবার 19 নম্বর কোয়েশ্চেনের দিকে আমরা মুভ করব, যেখানে বলা হয়েছে রাষ্ট্রপতির জারি করা জরুরি অবস্থার ঘোষণা কে কত দিনের জন্য সংসদের উভয় কক্ষের প্রতিটিতে অনুমোদনের জন্য উপস্থাপন করাতে হয়। অর্থাৎ সংসদের উভয় কক্ষ অর্থাৎ রাজ্যসভা এবং লোকসভার প্রতিটিতে অনুমোদনের জন্য উপস্থাপন করাতে হয়, সেটা কিন্তু 2 মাস সময়, 2 মাস সময়ের মধ্যেই রাষ্ট্রপতিকে সেগুলো কি অনুমোদন নিতে হয়। ঠিক আছে। এবার 20 নম্বর কোয়েশ্চেনের দিকে আমরা মুভ করব, যেখানে বলা হয়েছে কে রাজ্যসভা ও লোকসভার যৌথ অধিবেশন আহ্বান করেন। রাজ্যসভা ও লোকসভার যৌথ অধিবেশন যিনি আহ্বান করেন উনি হলেন রাষ্ট্রপতি। ক্লিয়ার? এবার আমরা 21 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করব, যেখানে বলা হয়েছে লোকসভার কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগে লোকসভা ভেঙে দিতে পারেন কে। তো আমি পূর্বের ভিডিওতে এই কোয়েশ্চেনটা দিয়েছিলাম, এখানে আবার দিয়েছি, কেননা কারণ রিকল হয়ে যাবে একসঙ্গে। ঠিক আছে, তাই এগুলো মনে রাখবেন। লোকসভার কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগে লোকসভা ভেঙে দিতে পারেন কে? সেটা শুধুমাত্র রাষ্ট্রপতির পক্ষেই সম্ভব। ঠিক আছে। এবার 22 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করব, যেখানে বলা হয়েছে কেন্দ্রীয় আইনসভার 2টি কক্ষের মধ্যে মত পার্থক্য দেখা দিলে রাষ্ট্রপতি তখন সেটা দূর করার জন্য কী পদক্ষেপ গ্রহণ করেন। অর্থাৎ কেন্দ্রীয় আইনসভার 2টি কক্ষের মধ্যে যখনই কোনো বিরোধ কিংবা মত পার্থক্য দেখা দেয়, তখন রাষ্ট্রপতি সেটা দূর করার জন্য 2টি কক্ষের মধ্যে যৌথ অধিবেশনের আহ্বান করবেন। রাষ্ট্রপতি কি করবেন? 2টি কক্ষের মধ্যে যৌথ অধিবেশনের আহ্বান করবেন। ক্লিয়ার? এবার আমরা 23 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করব, যেখানে বলা হয়েছে সুপ্রিম কোর্টের পরামর্শ রাষ্ট্রপতি মানতে। তো দেখুন, সুপ্রিম কোর্টের যে সকল পরামর্শ সেগুলো কিন্তু রাষ্ট্রপতি মানতে মোটেই বাধ্য নন। ঠিক আছে, বাধ্য নন। 24 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হয়েছে ভারতের কোন অঙ্গরাজ্যের রাজ্যপাল তার কাজের জন্য কার কাছে দায়বদ্ধ থাকেন। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন। ভারতের কোন অঙ্গরাজ্যের রাজ্যপাল তার কাজের জন্য কার কাছে দায়বদ্ধ থাকবেন, সেটা কিন্তু একমাত্র রাষ্ট্রপতির কাছে, কিন্তু মুখ্যমন্ত্রীর কাছেও নয়, শুধুমাত্র রাষ্ট্রপতির কাছে তিনি দায়বদ্ধ থাকবেন।
এবার আমরা 25 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করব, যেখানে বলা হয়েছে ভারতের কোনো অঙ্গরাজ্যের রাজ্যপাল তার টার্ম শেষ হওয়ার আগে পদত্যাগ করতে চাইলে কার কাছে তিনি পদত্যাগপত্র জমা করবেন। তো ভারতের কোনো অঙ্গরাজ্যের রাজ্যপাল যখনই তার টার্ম শেষ হওয়ার আগে পদত্যাগ করতে যদি চান, তাহলে কিন্তু তিনি পদত্যাগ শুধুমাত্র রাষ্ট্রপতির কাছেই জমা করবেন। ক্লিয়ার? এবার আমরা 26 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করব, যেখানে বলা হয়েছে মুখ্য নির্বাচন কমিশনারকে তার কার্যকালের মেয়াদ শেষ হওয়ার পূর্বে পদত্যাগ করতে পারেন কে। তো মুখ্য নির্বাচন কমিশনার যিনি থাকবেন, ওনার কার্যকালের মেয়াদ শেষ হওয়ার পূর্বে তাকে পদত্যাগ করতে পারবেন শুধুমাত্র কে? রাষ্ট্রপতি মুভ করতে পারবেন, মানে পদত্যাগ করতে পারবেন ওনাকে। তারপর 27 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হতে গেলে প্রার্থীর নাম প্রস্তাবিত হতে হয়। এটাও আমি পূর্বের ভিডিওতে আপলোড করেছি, তো অবশ্যই এটাও এখানে আমি আপলোড করে দিলাম, অবশ্যই মনে রাখবেন। রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হতে গেলে প্রার্থীর নাম প্রস্তাবিত হতে হয় কতজন নির্বাচকের দ্বারা? সেটা 50 জন নির্বাচকের দ্বারা কিন্তু নামটা উপস্থাপিত হতে হবে। তারপর 28 নম্বর কোয়েশ্চেন, রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিবাদ দেখা দিলে তা দূর করেন কে? অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে যখনই কোনো বিরোধ বা কোনো ধরনের সমস্যা সৃষ্টি হয়, তা দূর করার দায়িত্বে থাকেন কিন্তু একমাত্র সুপ্রিম কোর্ট, এবং সেটা দূর করার দায়িত্বে রয়েছেন শুধুমাত্র সুপ্রিম কোর্ট। ঠিক আছে? তারপর 29 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ভারতের রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি দুজনেই যদি অনুপস্থিত থাকেন বা অসুস্থ হন, তাহলে কার্যনির্বাহী রাষ্ট্রপতির দায়িত্বে কে থাকেন? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন সেই কোয়েশ্চেনটা। তো যখনই দুজনই অসুস্থ থাকবেন, তখন সেখানে কার্যনির্বাহী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে থাকেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দায়িত্বে যিনি রয়েছেন, উনি ওই কাজটা করবেন। ঠিক আছে? এবার 30 নম্বর কোয়েশ্চেনের দিকে আমরা মুভ করব, যেখানে বলা হয়েছে নিম্নলিখিতদের মধ্যে কে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পূর্বে ভারতরত্ন উপাধিতে ভূষিত হয়েছিলেন। খুবই ইউনিক একটা কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন, এবং টিটেট 2 এর জন্য অবশ্যই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই মনে রাখবেন। তো নিম্নলিখিতদের মধ্যে কে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পূর্বে ভারতরত্ন পেয়েছিলেন? তো এটা একমাত্র ডক্টর জাকির হোসেন, যিনি রাষ্ট্রপতি থাকা অবস্থায় মারা গিয়েছিলেন। তো উনি কিন্তু সেটা পেয়েছিলেন, ভারতরত্ন উপাধি পেয়েছিলেন ডক্টর জাকির হোসেন। ঠিক আছে? এবার 31 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কোনো কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে তা পূরণ করতে হয়। তো কোনো কারণে যদি রাষ্ট্রপতির পদ শূন্য হয়ে যায়, তো সেটা কিন্তু পূরণ করতে হবে 6 মাসের মধ্যে। ক্লিয়ার? এবার 32 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে নিম্নলিখিত কোন আধিকারিককে নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতির কোনো ভূমিকা থাকে না। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং এই ধরনের কোয়েশ্চেন কিন্তু এক্সামের ক্ষেত্রে আসে, টিটের এক্সামের ক্ষেত্রে এই ধরনের কোয়েশ্চেনই হিট করা হয়। নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতির কোন ভূমিকা থাকে না? তো সেটা কিন্তু জেলা জজ নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতির কোনো ধরনের ভূমিকা থাকে না। ঠিক আছে? এবার 33 নম্বর কোয়েশ্চেনের দিকে আমরা মুভ করব, যেখানে বলা হয়েছে রাষ্ট্রপতি রাজ্যসভার কতজন সদস্যকে মনোনীত করেন? তো রাষ্ট্রপতি রাজ্যসভার সাধারণত 12 জন সদস্যকে নিযুক্ত করেন এবং মনোনীত করেন, এবং 2 জন, আমরা জানি যে 2 জন অ্যাংলো ইন্ডিয়ানকে নিয়োগ করেন। যারা আমার পূর্বে ভিডিও দেখেননি অবশ্যই একবার দেখে নেবেন, এখানেও কিন্তু অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি দিয়েছি, অবশ্যই একবার দেখবেন। 34 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে রাষ্ট্রপতি একবার মাত্র সাসপেন্সিভ ভেটো পাওয়ার প্রয়োগ করেছিলেন কোন বিলে? খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন। আমরা জানি যে পূর্বে ভিডিওতে আমি বলেছি 3 ধরনের ভেটো জারি করতে পারেন রাষ্ট্রপতি। তো এর মধ্যে একটা ভেটো হলো সাসপেন্সিভ ভেটো এবং চূড়ান্ত ভেটো। অনেকগুলো ভেটো, 3টা ভেটো রয়েছে, সাসপেন্সিভ ভেটো, চূড়ান্ত ভেটো, আরেকটা কি এটা আমার সঠিক মনে পড়ছে না, একটু দেখে নেবেন পূর্বের ভিডিওটা, এখানে রয়েছে। রাষ্ট্রপতি একবার মাত্র সাসপেন্সিভ ভেটো পাওয়ার প্রয়োগ করেছিলেন কোন বিলে? সেটা হলো ইন্ডিয়ান পোস্ট অফিস যে বিল, সেই বিলের ক্ষেত্রেই কিন্তু রাষ্ট্রপতি একবার সাসপেন্সিভ ভেটোটা প্রয়োগ করেছিলেন। তারপর 35 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কেন্দ্রীয় বা রাজ্য আইনসভার কোনো সদস্য রাষ্ট্রপতি হতে পারেন, কিন্তু মনে রাখবেন কেন্দ্রীয় বা রাজ্য আইনসভার কোনো সদস্য, যে কোনো সদস্য রাষ্ট্রপতি হতে পারেন, কিন্তু তাকে নির্বাচিত হওয়ার 6 মাসের মধ্যেই কিন্তু ওই পদটা তাকে ত্যাগ করতে হবে, তবেই তিনি রাষ্ট্রপতি পদ পেতে পারেন। ঠিক আছে? এবার 36 নম্বর কোয়েশ্চেনের দিকে আমরা মুভ করব, যেখানে বলা হয়েছে নিম্নলিখিত কোন পদাধিকারীকে রাষ্ট্রপতি নিয়োগ করেন না?
তো এখানে আমি পূর্বে একটা বলেছিলাম জেলা জজ নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের তার কোনো ভূমিকা থাকে না, সেক্ষেত্রে সেই মোতাবেক বা সেরকমই লোকসভার অধ্যক্ষ নিয়োগের ক্ষেত্রেও কিন্তু তার কোনো ভূমিকা থাকে না, তো সেটাকে তিনি নিয়োগ করেন না, ঠিক আছে, লোকসভার অধ্যক্ষ। 37 নম্বর কোয়েশ্চেনের দিকে আমরা মুভ করব, যেখানে বলা হয়েছে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কার বেতন ভাতা সম্পূর্ণ আয়কর মুক্ত। খুব ইম্পর্টেন্ট, অবশ্যই মনে রাখবেন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কার বেতন ভাতা সম্পূর্ণ আয়কর মুক্ত, সেটা একমাত্র রাষ্ট্রপতির। তারপর আমরা 38 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করব, যেখানে বলা হয়েছে রাষ্ট্রপতির বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা কে নির্ধারণ করেন। তো রাষ্ট্রপতির যেসব বেতন বা ভাতা কিংবা অন্যান্য সুযোগ সুবিধা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু একমাত্র সংসদই নির্ধারণ করে দেয়, ঠিক আছে। এবার 39 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করব আমরা, যেখানে বলা হয়েছে ইন্টারস্টেট কাউন্সিল গঠনের অধিকার কার রয়েছে। তো ইন্টারস্টেট কাউন্সিল গঠনের অধিকার একমাত্র রাষ্ট্রপতির মধ্যেই রয়েছে। তারপর 40 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে নিম্নলিখিত কোন পরিস্থিতিতে রাষ্ট্রপতি ইন্টারস্টেট কাউন্সিল গঠন করতে পারেন। তো ইন্টারস্টেট কাউন্সিল গঠন তখনই করতে পারবেন একজন রাষ্ট্রপতি যখন রাষ্ট্রপতি মনে করবেন যে জনস্বার্থে এটি করার প্রয়োজন আছে, অর্থাৎ জনস্বার্থে হিত বলে গণ্য হবে তখনই তিনি এই ইন্টারস্টেট কাউন্সিলটা গঠন করতে পারবেন। ক্লিয়ার। 41 নম্বর কোয়েশ্চেনের দিকে আমরা মুভ করব, যেখানে বলা হয়েছে রাষ্ট্রপতির নির্বাচনে নিম্নলিখিত আইনসভার কক্ষগুলির মধ্যে কোনটির কোনো ভূমিকা থাকে না। তো রাষ্ট্রপতির নির্বাচনে নিম্নলিখিত আইনসভার কক্ষগুলির মধ্যে যার কোনো ভূমিকা থাকে না সেটা হলো বিধান পরিষদ, অর্থাৎ বিধান পরিষদের কোনো ভূমিকা থাকে না। এটাও খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন, বিধান পরিষদের রাষ্ট্রপতি নির্বাচনে কোনো ধরনের কোনো ভূমিকা থাকে না। তারপর 42 নম্বর কোয়েশ্চেনের দিকে আমরা মুভ করব, যেখানে বলা হয়েছে আইনসভার দুটি কক্ষ থেকে পাশ হওয়ার পর যখন কোনো বিল রাষ্ট্রপতির কাছে আসে তখন তিনি কি করেন, তখন বিলটিকে পুনর্বিবেচনার জন্য আইনসভায় পুনঃপ্রেরণ করতে পারেন, অর্থাৎ বিলটিকে পুনর্বিবেচনার জন্য বা পুনর্যাচাইয়ের জন্য আবার আইনসভায় কি করতে পারবেন, পুনর্প্রেরণ করতে পারবেন। ক্লিয়ার। এবার 43 নম্বর কোয়েশ্চেনের দিকে আমরা মুভ করব, যেখানে বলা হয়েছে ভারতের সংবিধানের কত নং ধারায় অঙ্গরাজ্যের রাজ্যপালের অধ্যাদেশ জারির ক্ষমতা বর্ণিত আছে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং এই ধরনের কোয়েশ্চেন কিন্তু টিটেট এক্সামে আসে, অবশ্যই সেটা মনে রাখবেন। অঙ্গরাজ্যের রাজ্যপালের অধ্যাদেশ জারির ক্ষমতা বর্ণিত রয়েছে সংবিধানের 213 নং ধারায়, ঠিক আছে। এবার আমরা 44 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করব, এটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন, ভারতীয় সংবিধানের কত নং ধারায় রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি ক্ষমতা বর্ণিত আছে। তো অধ্যাদেশ দুইজনই জারি করতে পারেন, এক রাজ্যপাল এবং এক রাষ্ট্রপতি, এরা দুজনই। তো রাজ্যপাল যে অধ্যাদেশ জারি করবেন সেটা 213 নং ধারায় মেনশন করা রয়েছে, এবং রাষ্ট্রপতি যে অধ্যাদেশ জারি করবেন সেটা সংবিধানের 123 নং ধারায় মেনশন করা রয়েছে, ঠিক আছে। এবার আমরা 45 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করব, যেখানে বলা হয়েছে ভারতের প্রথম কোন রাষ্ট্রপতি থাকাকালীন অবস্থায় মারা যান। আমি পূর্বেই বলেছি যে ডক্টর জাকির হোসেন যিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন, উনি কিন্তু একমাত্র রাষ্ট্রপতি যে কিনা রাষ্ট্রপতি থাকাকালীন অবস্থায় মারা গিয়েছিলেন, ডাইন হার্নেস, অর্থাৎ আমরা বলতে পারি যে ডাইন হার্নেস, কর্মরত অবস্থায় যে ব্যক্তি মারা যান তাকে আমরা বলতে পারি ডাইন হার্নেস, অর্থাৎ ডক্টর জাকির হোসেন রাষ্ট্রপতি থাকাকালীন অবস্থায় মারা গিয়েছিলেন। এবার 46 নম্বর কোয়েশ্চেনের দিকে আমরা মুভ করব, যেখানে বলা হয়েছে কেন্দ্রীয় রাষ্ট্রকৃত্য কমিশন কার কাছে বার্ষিক প্রতিবেদন পেশ করেন। তো কেন্দ্রীয় রাষ্ট্রকৃত্য কমিশন যার কাছে বার্ষিক প্রতিবেদন পেশ করেন সেটা হলো রাষ্ট্রপতির কাছে, শুধুমাত্র রাষ্ট্রপতির কাছেই কিন্তু কেন্দ্রীয় রাষ্ট্রকৃত্য কমিশন তার বার্ষিক প্রতিবেদনটা পেশ করতে পারবেন। তারপর 47 নম্বর কোয়েশ্চেন, এবং এটা একটু ইজি লেভেলের আমি দিয়েছি এখানে, হাইকোর্টের বিচারপতিদের কে স্থানান্তরিত করতে পারেন। তো হাইকোর্টের বিচারপতিদের অবভিয়াসলি কে হবে, রাষ্ট্রপতি, ঠিক আছে। এবার 48 নম্বর কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আপকামিং টিটেট 2024 এর জন্য, অবশ্যই সেটা মনে রাখবেন। ভারতীয় সংবিধানের 74 নং, 75 নং এবং 78 নং ধারার আলোচ্য বিষয় কি। তো ভারতীয় সংবিধানের 74, 75 এবং 78 নং ধারার আলোচ্য বিষয় হলো প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক সম্বন্ধিত সম্পূর্ণ আলোচনা এই ধারাতে করা রয়েছে, ঠিক আছে। তারপর 49 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ভারতীয় সংবিধানের কোন ধারা বলে রাষ্ট্রপতি সকল সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা হ্রাস করার আদেশ দিতে পারেন।
অবশ্যই মনে রাখবেন সেটা কিন্তু রাষ্ট্রপতি যদি চান তাহলে ভারতের যে সকল সরকারি কর্মচারী রয়েছে তাদের বেতন কিংবা তাদের যে ভাতা সেগুলো হ্রাস করার কিন্তু ক্ষমতা তার কাছে আছে এবং তিনি আদেশও দিতে পারেন এবং সেটা বলা রয়েছে সংবিধানের 360 নং ধারা। ঠিক আছে, 360 নং ধারা বলে তিনি এই ক্ষমতা প্রয়োগ করতে পারেন। তারপর 50 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হয়েছে ভারতের রাষ্ট্রপতি কোন ধারা বলে লোকসভা ভেঙে দিতে পারেন। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই মনে রাখবেন। ভারতের রাষ্ট্রপতি কোন ধারা বলে লোকসভা ভেঙে দিতে পারেন, সেটা 85 2 নং ধারা বলে কিন্তু রাষ্ট্রপতি কি করে দিতে পারেন, লোকসভাকে ভেঙে দিতে পারেন। তো এই ছিল রাষ্ট্রপতি থেকে বাছাই করা 50 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আশা করি এই 50 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। আর এই ধরনের ভিডিও যদি আপনারা ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে প্রতিনিয়ত পেতে চান তাহলে ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। আর যদি ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়ে ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।